হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি এসকে স্যার নতুন কিছু শেখার সাথে এবং নতুন কিছু জানার সাথে। কিছুদিন ভিডিও দিতে পারিনি একটু বিশেষ সমস্যার কারণে, আর তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এরপর থেকে তোমরা রীতিমতো আমার ভিডিও পাবে এবং তোমাদের যে একাডেমিক সেশন, সেই একাডেমিক সেশন আমি যেভাবে কভার করি, তোমাদেরকে যেভাবে সহায়তা করে, ঠিক সেভাবেই কিন্তু তোমাদের সাথে সহায়তা করে যাব। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ করে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে বৃষ্টিপাত। এবং এটা যে শুধুমাত্র দশম শ্রেণীতেই আছে এটা কিন্তু নয়, একাডেমিক সেশনের বিভিন্ন জায়গাতে এই বৃষ্টিপাত কনসেপ্টটাকে আমরা কিন্তু পাবো। বিশেষ করে যেমন অষ্টম শ্রেণী বা ক্লাস 8 এর মধ্যেও কিন্তু সেই বৃষ্টিপাতটা আছে। তো চলো আজকে আমরা দেখবো সেই বৃষ্টিপাতকে ডিটেলসে দেখবো, ডিটেলসে বুঝবো যে বৃষ্টিপাত কি, বৃষ্টিপাত কত ধরনের হয়ে থাকে, কোন বৃষ্টিপাত কিভাবে হয় এবং কোন বৃষ্টিপাতকে আমরা কি কি বলে থাকি। তো এই বৃষ্টিপাত সম্পর্কে যাবতীয় ডিটেলস আজকে আমরা দেখবো এই ক্লাসে, এবং আজকে আমরা জানবো এই বৃষ্টিপাত সম্পর্কে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আসবো ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে যেটা, সেটা হচ্ছে বৃষ্টিপাত কাকে বলে বা বৃষ্টিপাত জিনিসটা কি। তো আমরা দেখো এখানে একটা বারে বারে কথা বলি জলচক্র বা বায়ুমণ্ডল, কথাগুলো ইউজ করি। তো এখন প্রশ্ন হচ্ছে এই জলচক্র আমরা কাকে বলবো? জল মানে কি? জল মানে জলকেই বোঝাচ্ছে, এবং চক্রাকার মানে চক্রাকারে আবর্তিত হওয়াকে বোঝাচ্ছে। তাহলে বেসিক্যালি বিষয়টা দাঁড়াচ্ছে যেটা, সূর্যরশ্মি কিরণ দিচ্ছে, কোথাও লম্ব হবে, কোথাও হয়তো তির্যক ভাবে। তো সূর্যরশ্মি লম্ব হবে কিরণ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভূপৃষ্ঠের জলরাশি জলীয় বাষ্প আকারে উপরে উঠে যাচ্ছে, এবং ভূপৃষ্ঠের জলরাশি এই জলীয় বাষ্প আকারে উপরে উঠে যাওয়ার কারণে সেখানে কি হচ্ছে, আস্তে আস্তে ধূলিকণা, বিভিন্ন বালিকণা বা মেঘ ইত্যাদিকে আশ্রয় করে সেগুলো জমাট বেঁধে থেকে যাচ্ছে। এবং এর পরের স্টেপে কি হচ্ছে, সেই জমাট বাঁধা জলীয় বাষ্পগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, এবং যুক্ত হয়ে সেগুলো ভারী হচ্ছে। তারপর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমরা কি জানি, উপরের থেকে ভারী হওয়া যে কোনো জিনিস পৃথিবীর কেন্দ্রে বা পৃথিবীর বুকে মাটিতে ঝরে পড়ে। তাহলে যখন এইভাবে জলীয় বাষ্পগুলো মেঘের প্রভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তখন সেই সম্পৃক্ত হওয়া জলীয় বাষ্প বৃষ্টি আকারে আমাদের এই পৃথিবীর বুকে ঝরে পড়ছে। এই পৃথিবীর বুকে জলরাশির ঝরে পড়ার ঘটনাকে আমরা বলি বৃষ্টিপাত। আশা করছি বৃষ্টিপাতটা ক্লিয়ার হলো। আমি আরো সংক্ষেপে একবার বলে দিচ্ছি বৃষ্টিপাত কাকে বলে। না, বৃষ্টিপাত হচ্ছে সূর্যরশ্মি লম্বভাবে বা তির্যকভাবে কিরণ দেওয়ার পরিপ্রেক্ষিতে নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর সমস্ত জায়গা থেকে জলীয় বাষ্প আকারে উপরে উঠে যাচ্ছে, এবং সেখানে উপরে ওঠার পর ধূলিকণা, বালুকণা, বিভিন্ন গ্যাস ইত্যাদি সাথে মিশ্রিত হয়ে পড়ে মেঘকে আশ্রয় করে থাকছে। তারপর যখন সেটা সম্পৃক্ত হচ্ছে, জলীয় বাষ্পগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে আস্তে আস্তে বড় জলবিন্দুতে পরিণত হচ্ছে, এবং জলবিন্দুতে পরিণত হলে ভারী হয়ে যাচ্ছে। তারপর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর বুকে মাটিতে আর্থ সারফেসে ঝরে পড়ছে। তো এই যে জলরাশির ঝরে পড়ার যে ঘটনা, সেই জলরাশির ঝরে পড়ার ঘটনাকে আমরা বলছি বৃষ্টিপাত। ঠিক আছে, তাহলে বৃষ্টিপাতটা আশা করছি তোমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। তার কারণ আমরা এখানে সহজ সরল ভাবে বুঝবো। তো সহজ সরল ভাবে বোঝানোটাই আমার কাজ, আর আমরা সহজ সরল ভাবে বুঝবো, কনসেপচুয়াল বুঝবো। ওকে, চলো এরপর দেখা যাক যে বৃষ্টিপাত কয় প্রকারের হয়। তাহলে বৃষ্টিপাতকে মেনলি আমরা তিন ভাগে ভাগ করতে পারি। বৃষ্টিপাতকে মেনলি আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি তিনটা ভাগ? প্রথমে আসবো পরিচলন বৃষ্টিপাত। আর এই পরিচলন বৃষ্টিপাত মেনলি নিরক্ষীয় অঞ্চলে সংঘটিত হয় বলে একে নিরক্ষীয় বৃষ্টিপাতও বলা হয়। ঠিক আছে, তারপর আসবো শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাত মানে কি? শৈল কথার আক্ষরিক অর্থ হচ্ছে পাহাড়। পাহাড়ের পাদদেশে বা পাহাড়ি অঞ্চলে সাধারণত যে বৃষ্টিপাত হয়ে থাকে তাকেই বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত।
এরপর আসবো আমরা 3 নাম্বার। 3 নাম্বারটা কি? ঘূর্ণপাত। তাহলে ঘূর্ণপাত জিনিসটা কি? ঘূর্ণপাত হচ্ছে এই যে কোনো সময় নিম্নচাপ সৃষ্টি হয়। আমরা একটা বাংলা কথা জানি যে নিম্নচাপ যদি সৃষ্টি হয় 3 দিন 4 দিন 5 দিন ধরে একটানা বৃষ্টিপাত হয়। তাহলে কথাটা কি? কথাটা নিম্নচাপ তো বটে, কিন্তু নিম্নচাপ হলো জিওগ্রাফির ভাষায়, ভূগোলের ভাষায় ঘূর্ণপাত। ঠিক আছে? তো এই ঘূর্ণপাত জনিত কারণে যে বৃষ্টিপাত হয়ে থাকে তাকেই বলা হয় ঘূর্ণপাত বৃষ্টি। তো চলো সেটা ডিটেলসে দেখা যাক। প্রথম আসবো কি? প্রথম তাহলে আমরা কি বললাম? পরিচলন বৃষ্টি। তাহলে বৃষ্টিপাতকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করছি। কি কি 3টা ভাগ? প্রথম হচ্ছে কি? পরিচলন বৃষ্টি বা নিরক্ষীয় বৃষ্টি, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। ঠিক আছে? দ্বিতীয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর 3 নম্বর যেটা আমরা আসবো সেটা হচ্ছে ঘূর্ণপাত বৃষ্টিপাত বা ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত, যেটাই বলি না কেন এটা। তো এরপরে এখন প্রশ্ন হচ্ছে এই যে পরিচলন বৃষ্টি বা এই নিরক্ষীয় বৃষ্টিপাত এটা হয় কি করে, এই জিনিসটা আমরা জানবো প্রথম। তাহলে এটা হচ্ছে পরিচলন বৃষ্টি সাধারণভাবে হয় যেখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। সাধারণভাবে বুঝি আমরা আমরা কি জানি যে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এটা আমরা জানি তো, আগে তো পড়েছি আমরা, নাকি জানি তো। তাহলে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তো এই নিরক্ষীয় অঞ্চলে যখন সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, গ্রীষ্মকাল প্রচুর গরম, তো প্রচুর গরম যেমন লাগছে তেমনি প্রচুর প্রখর সূর্যতাপ যেমন হচ্ছে, তেমনি প্রখর সূর্যতাপের সাথে সাথে জলীয় বাষ্পটাও তো বেশি পরিমাণে উপরে উঠছে। আর এই জলীয় বাষ্প বেশি পরিমাণে উপরে ওঠার পরিপ্রেক্ষিতে কি হয়, সেখানে দুপুর 2টো-3টা পর্যন্ত কিন্তু জলীয় বাষ্প উপরে উঠে গেল। তারপর যখনই 3টা পেরিয়ে গেল, হঠাৎ করে, যেমন গ্রীষ্মকালে আমরা কালবৈশাখী দেখি না, অনেকটা ওইরকম ধরনের হয়, হঠাৎ করে মেঘ পুরো চারদিকটা কালো করে ফেললো, এবং তারপর প্রায় নিয়ার অ্যাবাউট 4 PM বা 4টার সময় প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটালো। তো এই নিরক্ষীয় অঞ্চলে এই যে বৃষ্টিপাতটা হয়, এই বৃষ্টিপাতটাকে বলা হয় কি? পরিচলন বৃষ্টিপাত। আর যেহেতু নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে, তাহলে এটাকে কি বলবো আমরা? নিরক্ষীয় বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের অপর একটি নাম আছে, নামটা কি? এই বৃষ্টিপাতের অপর নাম হচ্ছে 4 o'clock রেন। এই বৃষ্টিপাতের অপর একটি নাম হচ্ছে কি? এই বৃষ্টিপাতের অপর একটি নাম হচ্ছে এই 4 o'clock রেন। মাথায় থাকলো? তাহলে আমরা আশা করছি বুঝতে পেরেছি নিরক্ষীয় অঞ্চলে কি বৃষ্টিপাত হয় আর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পদ্ধতিটা কিরকম, বা এই বৃষ্টিপাতটা কিসের পরিপ্রেক্ষিতে হয়, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এরপর যে আমরা যাব সেটা হচ্ছে আমাদের এই 2 নাম্বার বৃষ্টিপাত। এটা কি? এটা কি জিনিসটা কি? শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে শৈলক্ষেপ কথাটাকে আমরা যদি ভাঙি, কি কি আসছে? একটা হচ্ছে শৈল যুক্ত ক্ষেপণ বা ক্ষেপ, সেখান থেকে আসছে শৈলক্ষেপ। তাহলে শৈল মানে কি? এই শৈল মানে হচ্ছে পাহাড়, এই শৈল মানে হচ্ছে পাহাড়, আর এই ক্ষেপ মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া, বাধাপ্রাপ্ত হওয়া। বুঝা গেল কি বললাম? তাহলে শৈল মানে কি? শৈল মানে হচ্ছে পাহাড়, আর ক্ষেপ মানে কি? বাধাপ্রাপ্ত হওয়া। তাহলে স্বাভাবিকভাবেই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতকে আমরা বলি শৈলক্ষেপ বৃষ্টিপাত। এখন প্রশ্ন হচ্ছে এই শৈলক্ষেপ বৃষ্টিপাতটা আমরা কাকে বলবো? তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে উষ্ণ বায়ু, উষ্ণ আর্দ্র বায়ু আসছে, মেঘকে আশ্রয় করে আছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে মেঘকে আশ্রয় করে, এবং মেঘকে আশ্রয় করে প্রচুর পরিমাণে ভারীও হয়ে গেছে, বৃষ্টিপাত ঘটাতে হবে। ফর এক্সাম্পল, যদি জাস্ট আমরা একটু কল্পনার জন্য আমরা মনে করে নিলাম আমার হাতে একটা পলিথিন আছে, ঠিক আছে? সেই পলিথিনে আমি কি করলাম? জল ভরে নিয়েছি পলিথিনে। পলিথিনটা ফাটবে? ফাটবে না। কিন্তু সেই পলিথিনটাকে যদি আমি দেওয়ালে ছুড়ে দিই, তাহলে কি হবে? ফেটে যাবে। ঠিক তেমন ভাবে ওই পলিথিনটা আমরা মনে করছি মেঘ। মেঘের মধ্যে কি আছে? জলীয় বাষ্প আছে, এবং এই উষ্ণ আর্দ্র বায়ুটা, ঊর্ধ্বগামী বায়ুটা
এটা যে পড়ে পাহাড়ের এই প্রতিবাদ ঢাল, এই যে পাহাড়ের প্রতিবাদ ঢাল, পাহাড়ের দুটো অংশ থাকে, এই অংশটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর তার ঠিক বিপরীত অংশটা হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে পাহাড়ের এই প্রতিবাদ ঢাল এই অংশতে এসে করে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই যে এই জায়গাটাতে এসে পড়ে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে এই যে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো যেহেতু পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পড়ে বৃষ্টিপাত হচ্ছে, তাই এইটাকে আমরা বলছি শৈলক্ষেপ বৃষ্টিপাত। আশা করছি মাথায় ঢুকেছে। যেহেতু বাধাপ্রাপ্ত হয়ে পড়ে এই বৃষ্টিপাত ঘটছে, তাই এই বৃষ্টিপাতের নাম হচ্ছে কি? শৈলক্ষেপ বৃষ্টিপাত। ক্লিয়ার? এই শৈলক্ষেপ বৃষ্টিপাত প্রসঙ্গে আমাদেরকে আর একটা জিনিস জানতে হবে, আর একটা টপিক জানতে হবে। আমরা কি বলেছিলাম? কনসেপচুয়াল জানবো, আমরা একদম রিয়েল জানবো। তো সেই জিনিসটা জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। বারে বারে এখানে পরীক্ষাতে 2 মার্কসের কোশ্চেন পড়ে, মাধ্যমিকে তো প্রায়শই পড়ে থাকে। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এই প্রসঙ্গে আমরা জেনে নেবো বৃষ্টির ছায়া অঞ্চল জিনিসটা কি। না, বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে এই যে পাহাড়ের প্রতিবাদ ঢালে, এখানে তো বৃষ্টিপাত হয়েছে এবং মেঘের যে কার্যকারিতাটা ছিল, সেই কার্যকারিতাটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। পাহাড়ের এই অংশতে কোনো বৃষ্টিপাত হয়েছে? এই জায়গাটাতে কিন্তু পাহাড়ের কোন রকম কোনো বৃষ্টিপাত হয়নি। এই জায়গাটাতে পাহাড়ের কোন রকম কোনো বৃষ্টিপাত কিন্তু হয়নি। তাহলে এখানে কি হয়েছে? এখানে বৃষ্টি হওয়ার পর আমরা কি দেখি? যে একটা বেশ ঠান্ডা শীতল বায়ু আসছে এবং পুরো ওয়েদারটাকে, আবহাওয়াটাকে পুরো একদম চেঞ্জ করে দিচ্ছে। এটা এখানেও হয়। কি হয় না, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে, তারপর যে শীতল বায়ুটা, ঠান্ডা বায়ুটা, ওটা এই দিকে পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে নেমে গেছে। এই পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে নেমে গেছে এই সাইডে। ফলে এই জায়গাটা ঠান্ডা হয়ে গেছে, মানে বৃষ্টির স্বাদটা কিছুটা হলেও অনুভব করেছে। এইটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। মাথা ঢুকলো? এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। অর্থাৎ বৃষ্টি হয়নি, বৃষ্টির ছায়াটা গেছে, মানে এখানে কোনো বৃষ্টিপাত হয়নি, কিন্তু বৃষ্টির হওয়ার পর যেটা শীতল ঠান্ডা বায়ুটা, সেই বায়ুটা এখানে অনুভব করা যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। এখানে আরো একটা শর্ট কোশ্চেন পড়ে, 1 মার্কসের কোশ্চেন পড়ে, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো। তাহলে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হচ্ছে শিলং। কি বললাম? শিলং। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হচ্ছে শিলং। ঠিক আছে, মাথায় থাকে। ঘূর্ণপাত বৃষ্টিপাত বা ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত। তাহলে সেই ঘূর্ণপাত বৃষ্টিপাত বা ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত জিনিসটা কি? না, জিনিসটা হচ্ছে, আমরা তো নিম্নচাপ সবাই শুনেছি, সবাই জানে নিম্নচাপ জিনিসটা কি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই নিম্নচাপ কোন কোন সাগরের বুকে, পশ্চিমবঙ্গে মেনলি যেটা হয়, সেটা বঙ্গোপসাগরের বুকেই সবচেয়ে বেশি ঘূর্ণপাতটা সৃষ্টি হয় এবং তার রেজাল্ট, তার এফেক্ট, সেই এফেক্টটা আমরা অনুভব করতে পারি। তো যখন কোনো সাগর মহাসাগরের বুকে কোনো একটা ঘূর্ণপাত সৃষ্টি হয় এবং ঘূর্ণপাত সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে 3 দিন 4 দিন 5 দিন সহ কোনো সময় একটু ঝিরিঝিরি বৃষ্টি, কোনো সময় একটু জোরে বৃষ্টি এবং কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে থাকে, এই ধরনের যে বৃষ্টিপাতটা, এই ধরনের বৃষ্টিপাতটাকে আমরা বলি ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত। ঠিক আছে? তাহলে বৃষ্টিপাত আমাদের কাছে হলো টোটাল 3 প্রকার, এবং কোন বৃষ্টিপাত কাকে আমরা বলি, কি কি বলি, সবকিছু আমরা বলেছি। আশা করছি এই সম্পর্কিত তোমাদের আর কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকার কথা নয়। আরেকটা আমি তোমাদেরকে কোশ্চেন বলে রাখি, ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এবং বিভিন্ন জায়গাতে এই কোশ্চেনটা বারে বারে আসে। তো ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি মৌসিনরাম। কোথায় হয়? চেরাপুঞ্জি মৌসিনরামে হয়। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে চেরাপুঞ্জি মৌসিনরাম। এবং এখানে বৃষ্টিপাতের যে পরিমাণটা, সেটা কতটা হয়? মৌসিনরাম। ঠিক আছে, এবং এখানে যে বৃষ্টিপাতের পরিমাণটা, সেটা হচ্ছে প্রায় 1200 সেন্টিমিটার। তাহলে ভারত দেখো এক বিচিত্র দেশ, ভারতের কোথাও এত বৃষ্টিপাত হয় 1200 সেন্টিমিটার উপরে, অর্থাৎ চেরাপুঞ্জি মৌসিনরাম। আবার ভারতে এমন জায়গা আছে যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 10 সেন্টিমিটারের থেকেও কম, অর্থাৎ রাজস্থানে বা মরুভূমি সংলগ্ন অঞ্চলে।
তো যাই হোক, আমাদের আজকে টপিক ছিল বৃষ্টিপাত, এবং সেই টপিকটা তোমাদের কাছে সুন্দরভাবে বলা হয়েছে। বৃষ্টিপাত সম্পর্কে আশা করছি কোনো রকম কোনো ডাউট বা কোশ্চেন নেই। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট বা কোশ্চেন বা নতুন কিছু জানার থাকে, তোমরা নিচের কমেন্ট বক্সে লেখো, কোশ্চেন লেখো। আমি তোমাদেরকে যথাযথ উত্তর বা প্রয়োজনে যথাযথ ভিডিও দিয়ে তোমাদের সাথে সাহায্য করব। ঠিক আছে, তো আজের মতো এখানেই থাক। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে এসকে স্যারের সাথে, নতুন কিছু শেখার সাথে এবং নতুন কিছু জানার সাথে।